প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও তোমাদের জন্যই। তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষাবিজ্ঞানের সাজেশান অর্থাৎ পূর্ণাঙ্গ সাজেশান আমি দিয়ে দিয়েছি। এর ডেসক্রিপশানে তার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা সেই ভিডিও দেখোনি তাদের উদ্দেশ্য বলবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি ভালো করে দেখো। সেখানে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন হিসাবেই তুলে ধরা হয়েছে এবং আমি আশা করছি এখান থেকেই তোমরা সমস্ত বড় প্রশ্নও পাবে, এইটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। আর একটা খুশির কথা তোমাদের জন্য, যে সাজেশানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর কিভাবে লিখলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় তার নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারবো, এবং যদি তোমাদের মনের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে আরও জিজ্ঞাসা থাকে, সে বিষয় নিয়ে জানার থাকে, তোমরা সেই বিষয়টিও উত্থাপন করতে পারো কমেন্টে। আমিও তার যথাযথ উত্তর দেওয়ার বা সেই বিষয়টি নিয়ে তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করব। তার আগে এই চ্যানেলে যদি তোমরা প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যে প্রশ্নটি এবছরের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো, যেভাবে আমি তোমাদের সামনে উত্তরটা তুলে ধরছি, তোমরা পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে। আরও ভালো হয় যদি তোমরা খাতায় এই উত্তরটা তুলে নিতে পারো, তারপরে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু বিষয়টি আরও ভালো হবে। দেখো, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর স্বাধীন দেশের স্বাধীন, সচেতন, সুষ্ঠু, সামাজিক মনস্ক, প্রগতিশীল নাগরিক গঠনের জন্য এবং এই প্রগতির ধারা অব্যাহত রাখার জন্য তখন দেশের নেতৃবৃন্দ নতুন শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। স্বাভাবিকভাবে দেশ সদ্য স্বাধীনতা পেয়েছে 1947 সালে। ফলস্বরূপ দেশের যে স্বাধীন মনস্ক মানুষজন তারা কিন্তু দেশের উচ্চশিক্ষার জন্য বা একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা প্রণয়নের প্রয়োজনীয়তা তারা অনুভব করলেন। এই প্রয়োজন থেকে ভারত সরকার 1948 সালের 4 নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়, যার মূল উদ্দেশ্য এই ছিল বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধন। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, 1948 সালে 4 নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছে। এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ বা এসিকিউর একটা উত্তর বা প্রশ্নে উত্তর তোমরা তোমাদের সামনে পেয়ে যাচ্ছ। কীরকমভাবে না, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় কমিশন, বা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। এটি কত সালে হয়েছিল? 1948 সালে 4 নভেম্বর। এর সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই লাইন থেকে পেয়ে যাচ্ছ। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 হয়েছে। এখানে আরেকটি তথ্য আমি তোমাদের দিয়ে রাখি, 1948 সালে কমিশন গঠন করা হয়েছিল। 1949-এ কমিশনের রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। এরপরে কি আমাদের প্রশ্ন যেটি আছে, উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কমিশনে কি কি সুপারিশ রয়েছে তা একটু আমরা দেখে নেব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সমস্ত সুপারিশ করেছেন তার মূল উদ্দেশ্যই হলো শিক্ষা সামাজিক আদর্শের পথ ধরবে, বিশ্ব ভ্রাতৃত্ববোধে জাগরণ ঘটাবে এবং শিক্ষার্থীরা নিজেদেরকে বিশ্বরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার যে লক্ষ্যগুলি কথা বলেছে সেগুলি হলো, দেখো, পরীক্ষাতে তোমরা যখন লিখবে আমি তোমাদেরকে বারে বারে বলবো এইরকম একটা ছক করে, যে ছকটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এইরকম একটা ছক করে তোমরা যদি প্রথমেই কোন কোন পয়েন্টগুলোর উপর ডিসকাস করতে যাচ্ছ সেগুলো যদি তোমরা সামনে এরকমভাবে তুলে ধরো, পরীক্ষক যিনি খাতা কাটবেন তার পক্ষে কিন্তু তোমার প্রশ্নের উত্তর বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ তিনি বুঝতে পারবেন যে তুমি কোন কোন বিষয়গুলোর উপর পরবর্তীকালে ডিসকাশন করতে যাচ্ছ। কারণ একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, পরীক্ষক কিন্তু তুমি যদি এইভাবে পরীক্ষকের চোখের সামনে যদি বিষয়টি তুলে ধরতে পারো, পরীক্ষায় কিন্তু খুব ভালো নম্বর পাবে, এটা তোমরা মনে রাখবে। দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই কথাটা কিন্তু বলছি। তাহলে উচ্চশিক্ষার কোন কোন লক্ষ্যগুলো রয়েছে? সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা দান, সমান অধিকার ও সমসুযোগ, সৌভ্রাতৃত্ববোধ জাগরণ, নবভারত গঠন, নেতৃত্বের ক্ষমতা লাভ, কৃষ্টির সংরক্ষণ, জ্ঞানের উন্মেষ, মূল্যবোধ জাগরণ, চারিত্রিক বিকাশ। তাহলে এতগুলো পয়েন্ট উচ্চশিক্ষার লক্ষ্য হিসাবে তুলে ধরা হলো। আরও আছে অনেক, কিন্তু এগুলো আমাদেরকে ভালো করে ডিসকাস করতে হবে, এগুলো ভালো করে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এবার চলো আমরা
প্রত্যেকটি পয়েন্ট আমরা একটু একটু করে কিভাবে ডিসকাশন আমি তোমাদের সামনে করেছি, ছোট ছোট করে কত সুন্দর করে সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রথম পয়েন্ট সামাজিক ন্যায় বিচার। বলছে উচ্চশিক্ষার লক্ষ্য হবে সামাজিক ন্যায় বিচারের পথটি প্রশস্ত করা, পক্ষপাতহীন জীবন দর্শন গড়ে তোলা। ওই সকল ব্যক্তিত্বই আলোকবর্তিকা রূপে সমাজকে ক্রমবিকাশের পথে পরিচালিত করবে, সামাজিক ধারাকে ন্যায় নীতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, মানুষ সমৃদ্ধ হবে, ফলে আদর্শ সমাজের জন্ম দেবে। তাহলে আদর্শ সমাজের জন্ম দেওয়া কিন্তু উচ্চশিক্ষার একটি অন্যতম লক্ষ্য রাধাকৃষ্ণন কমিশনের মতে। 2 নম্বর কি? স্বাধীনতা প্রদান। কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের স্বাধীনতা দান। স্বাধীনতাই শিক্ষার্থীদের ক্রমবিকাশের পথ, ক্রম উন্নতির পথ প্রশস্ত করে, স্বাধীনতায় আদর্শ জীবনের প্রতিকৃত হয়ে পথ দেখায়। তাহলে আমরা দুটো পয়েন্ট ডিসকাস করে নিলাম। পরের যে পয়েন্ট রয়েছে সমান অধিকার ও সমসুযোগ। দেখো কি বলছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষাক্ষেত্রে সমান অধিকার, যেখানে থাকবে না সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বৈষম্যের রীতিনীতি। সমানাধিকারী হলো মানব বন্ধনের অন্যতম হাতিয়ার। অর্থাৎ কি না, সবাই শিক্ষাক্ষেত্রে সমান অধিকার এবং সমান সুযোগ পাবে। সেখানে জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক, ধনী, দরিদ্র নির্বিশেষে কোনো রকম কোনো বৈষম্য রাষ্ট্র করবে না। এই ধরনের বিষয়গুলো কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি লক্ষ্য হিসাবে ধরা হয়েছিল। পরে কি না, সৌভ্রাতৃত্ববোধ জাগরণ, অর্থাৎ বহু ভাষাভাষী, বহু মত, পথ, ধর্মাবলম্বী মানুষের মিলনভূমি আমাদের এই ভারতভূমি। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে প্রেম, প্রীতি, মানবিক বন্ধন, বিশ্ববিদ্যালয়কে আবাসিক করে সপাঠঙ্গ কার্যাবলীর সুব্যবস্থা করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করাই উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। ভাষা কত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এত সুন্দর করে পয়েন্ট করে তোমাদের সামনে যেভাবে আমি তুলে ধরছি, তোমরা একটু যদি ঠিকঠাকভাবে চোখ রাখতে পারো, একটু যদি ঠিকঠাকভাবে খাতায় তুলে পড়তে পারো, পরীক্ষায় লিখতে পারো, ভালো নম্বর অবশ্যই পাবে, এটুকু কিন্তু আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি। তাহলে সৌভ্রাতৃত্ববোধ জাগরণ, এই পয়েন্টটু আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা বাকি যে পয়েন্টগুলো আছে সেটা আমরা এবার একটু দেখবো। দেখো, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি নবভারত বা নতুন ভারত। একটা কথা বলি শোনো, সদ্য স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ, তার চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, সামাজিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন অন্য রাষ্ট্রের থেকে। তো তাদের ক্ষেত্রে ভারতকে নতুন করে সাজানো, ভারতকে নতুন করে ঢেলে সাজাতে তাদের একটা প্রয়াস বা প্রচেষ্টা থাকবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য প্রথম যে পয়েন্ট নবভারত, এই 5 নম্বর পয়েন্ট, নবভারত বা নিউ ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারতকে নতুন পথে সন্ধান দেবে বিশ্ববিদ্যালয়। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষাবিদরা শিক্ষার লক্ষ্য হিসেবে যে ইন্টিগ্রেটেড ওয়ে অফ লাইফের কথা বলেছেন তাকে বাস্তবায়িত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সমাজ জীবন ও আদর্শ, দেশের প্রশাসন, দেশের রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো বেড়াজাল, কোনো রকম কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা দিয়ে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে আটকে ফেলা যাবে না। সমস্ত কিছু ক্ষেত্রে দেশের আদর্শ, সমাজ জীবন, দেশের প্রশাসন, রাজনীতি, শিল্প, বাণিজ্য এবং পাশ্চাত্য শিক্ষাবিদরা শিক্ষার লক্ষ্য হিসেবে যে ইন্টিগ্রেটেড ওয়ে অফ লাইফ অর্থাৎ সমস্ত কিছুকে জীবনের সঙ্গে সংমিশ্রণ ঘটাতে হবে, এটাই কিন্তু উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। এরপরে আমরা কি দেখছি, নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন। বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে এমন যাতে শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করে, ফলে তাদের অর্জিত রুচিতে, বুদ্ধিদীপ্ত কথায় যোগ্য নেতৃত্বে দেশ সমৃদ্ধ হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যোগ্য নেতৃত্বের সৃষ্টি, অর্থাৎ যে নেতৃত্ব দেশের সাহিত্যে, শিক্ষায়, বিজ্ঞানে, সমস্ত শিল্পে সব কিছু ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দেবে। তো সেই রকম ধরনের সুযোগ্য নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করাও কিন্তু উচ্চশিক্ষার একটি অন্যতম লক্ষ্য। এরপরে 7 নম্বর পয়েন্ট বলছে কৃষ্টির সংরক্ষণ। বলছে আদিকাল থেকে বর্তমান এই সুদীর্ঘকালের ইতিহাস বলে মানব জাতি কঠোর সংগ্রাম, বিপর্যয়, উত্থান ও পতনের মধ্য দিয়ে এগিয়েছে, শেষে সভ্যতা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। উচ্চশিক্ষার উদ্দেশ্য হবে যুগান্তরের পথ ধরে এগিয়ে আসা সভ্যতার সংস্কৃতি ধারাকে সংরক্ষণ ও পরিচালনা করতে সাহায্য করা। অর্থাৎ কি, এক কথায় বলতে গেলে আমাদের দেশের মধ্যে যে প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, সাংস্কৃতিক যে সমস্ত ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, সেগুলোকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কৃষ্টির সংরক্ষণ এবং তাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালিত করাই হবে আমাদের উচ্চশিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরপরে আমরা 8 নম্বর পয়েন্ট যে দেখতে পাচ্ছি জ্ঞান ও বিচক্ষণতার উন্মেষ। বলছে কমিশনের মতে শিক্ষার মাধ্যমে আমাদের জ্ঞান ও বিচক্ষণতার উন্মেষ ঘটবে। কমিশনের রিপোর্টে বলা হয়েছে এডুকেশন ইজ বোথ অফ ট্রেনিং অফ মাইন্ড, ট্রেনিং অফ সাউলস অফ ইট
শুড গিভ বোথ নলেজ অ্যান্ড উইজডম, অর্থাৎ শিক্ষা হলো মনের প্রশিক্ষণ, আত্মার প্রশিক্ষণ, জ্ঞান ও বিচক্ষণতা উভয়ের জন্ম দিয়ে থাকে। অর্থাৎ কি না, শিক্ষা এমনভাবে শিক্ষার্থীর মধ্যে গড়ে তুলতে হবে বা শিক্ষা এমনভাবে শিক্ষার্থীর মনের মধ্যে পরিপূর্ণ বিকাশ ঘটাবে যেখানে শিক্ষা তার মনকে প্রশিক্ষণ করবে, আত্মার প্রশিক্ষণ করবে, জ্ঞান এবং বিচক্ষণতার মধ্যে মেলবন্ধন ঘটাবে। এরপরে মূল্যবোধের জাগরণ, অর্থাৎ কি না, কমিশন মনে করে যে ভারতবর্ষ তৎকালীন সময়ের নিরিখে যদি ঠিকঠাকভাবে মানুষের মধ্যে মূল্যবোধ যদি জাগ্রত না হয়, তাহলে দেশের মধ্যে যে কুসংস্কার, দেশের মধ্যে যে হিংসা, দেশের মধ্যে যে দেশ রয়েছে, সেখানে কিন্তু আমরা একে অপরের প্রতিযোগী হয়েই নিজেদেরকে গড়ে তুলতে পারি, একে অপরের পরিপূরক হয়ে নয় কিন্তু। তো সেই জন্য কিন্তু কমিশন মূল্যবোধের জাগরণের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য হবে সাধারণ শিক্ষা, যান্ত্রিক শিক্ষা, বৃত্তি শিক্ষা প্রভৃতিকে উন্নত করা, সেই সঙ্গে মানব জীবনে নতুন নতুন মূল্যবোধের জাগরণ ঘটানো শিক্ষার অন্যতম লক্ষ্য। এরপরে আমরা শেষ পয়েন্টে চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিত্রিক উন্নতি সাধন। বলছে কি না, উন্নত সভ্যতার গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিত্বের চারিত্রিক বিকাশ। কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যমে ব্যক্তির চরিত্র গঠনের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। রাধাকৃষ্ণন কমিশনের মতে সামাজিক ভিতের উপর দাঁড়িয়ে শিক্ষার লক্ষ্য নিরূপণ করতে হবে। তাই কমিশনের রিপোর্টে বলা হয়েছে, আওয়ার এডুকেশনাল সিস্টেম মাস্ট ফাইন্ড ইটস গাইডিং প্রিন্সিপালস ইন দ্য এইমস অফ সোশ্যাল অর্ডার অফ দ্য উইচ অফ দ্য প্রিপেয়ার ইন দ্য নেচার অফ দ্য সিভিলাইজেশন ইট হোপস অফ টু বিল্ড। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা সামাজিক বিন্যাসের লক্ষ্যাভিমুখে এমন নীতিতে পরিচালিত হবে যার পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার প্রকৃতি গড়ে উঠবে। আমি তোমাদেরকে বলি, এত বড় ইংলিশ কোটেশন তোমরা যদি মনে রাখতে না পারো বা যদি মুখস্থ করতে না পারো, তাহলে তোমরা বাংলাটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা পারবে তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলছি, তোমরা ইংলিশ কোটেশনটা অবশ্যই পরীক্ষাতে তুলে ধরার চেষ্টা করবে, তাতে কিন্তু পরীক্ষক খুশি হবেন এবং নম্বরও তোমরা বেশি পাবে। তাহলে এইভাবে আমরা উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কীভাবে মন্তব্য করেছিল, কী কী সুপারিশ করেছিল, তা আমরা আলোচনা করলাম। এরপর আমরা মূল্যায়ন। উপরোক্তভাবে রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য আদর্শ সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করেছেন, অর্থাৎ স্বাধীন দেশে নতুন ভারত গঠনে এরা বিশেষ তৎপর ছিলেন। তাহলে এই ছিল গিয়ে আমাদের উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুচিন্তিত পরামর্শ, সুচিন্তিত সুপারিশ, সেটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেক সহজভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং প্রাঞ্জলভাবে তোমাদের কাছে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। এরপরে তোমাদেরকে আমি যে বিষয়টা আবার একবার মনে করে দিচ্ছি, যখনই কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে যাবে তোমরা এইরকম ধরনের কাঠামো বা ছক ব্যবহার করবে, তাতে কী হবে, পরীক্ষকের ক্ষেত্রে বোঝার অনেকটা সুবিধা হবে এবং তোমরা কিন্তু বেশি নম্বর অবশ্যই পাবে। এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, যখন কোনো ছক ব্যবহার করবে বা আলাদা কোটেশন ব্যবহার করবে, তোমরা একটু যদি পারো আলাদা কালি ব্যবহার করতে পারো, অর্থাৎ ব্ল্যাক বা ব্লুতে তোমরা লিখছো, যদি ব্লুতে লিখতে থাকো তাহলে এই পোর্শনটা একটু ব্ল্যাকে করতে পারো, তাহলে কী হবে, পরীক্ষকের চোখের সামনে বিষয়টি ভেসে উঠবে, সেটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। কারণ একটা বিষয় তোমরা মনে রাখবে যে পরীক্ষার খাতাই কিন্তু তোমার পরিচয়, তোমাকে কিন্তু পরীক্ষক চেনে না। অর্থাৎ তোমার খাতা যত সুন্দর হবে, হাতের লেখা যত ভালো হবে, বিষয়বস্তুর উপস্থাপন যত সুন্দর হবে, পরীক্ষক কিন্তু তার উপরে ভিত্তি করেই তোমাকে নম্বর দেবে, তিনি কিন্তু তোমাকে চেনেন না, তোমার খাতাই তোমার কিন্তু পরিচয়। তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখবে। একদিন আমরা আলোচনা করব কোন কোন বিষয়গুলি মাথায় রাখলে, কোন কোন বিষয়গুলি অবলম্বন করলে পরীক্ষায় আমরা ভালো নম্বর পেতে পারি, সেটা নিয়ে আমি তোমাদের সামনে একটি ভিডিও বানাবো। তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব তোমরা এটি খাতায় তুলে নেবে, সেটাকে তুলে ভালো করে পড়ার বা বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।